ওকে, সো এখানে বলছে এ ম্যান অফ ম্যাস 74.6 কেজি ক্যান অ্যাসেন্ড আ সিরিজ অফ 20 stairs in 10 seconds, each of which is 25 centimeter in height. Calculate his power. সো এখানে বলছে যে 20টা সিঁড়ি আছে। ওকে, এরকম 20টা সিঁড়ি আছে, এটা একটা, এটা একটা, এরকম 20টা সিঁড়ি আছে, প্রত্যেকটার হাইট হচ্ছে তোমার 25 সেন্টিমিটার করে। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা বাকিরা? আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হয়তো দেখা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম, একটু পরে চলে আসবে দেখো। আচ্ছা, সো এখানে বলছে এক একটা সিঁড়ির হাইট হচ্ছে 25 সেন্টিমিটার, এরকম 20টা সিঁড়ি আছে। তো একটা মানুষ যদি এখান থেকে ওই 20টা সিঁড়ি বেয়ে উঠে, তার ম্যাস যদি 74.6 কেজি হয়, আর সে যদি 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠে যায়, তাহলে তার পাওয়ার কত? সো P ইজ ইকুয়াল টু সিম্পলি W/T। আর এখানে সে যেহেতু উপরের দিকে উঠতেছে, তার ওয়ার্কটা হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য যে ওয়ার্ক। সো P ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই T। M হচ্ছে 74.6, G হচ্ছে 9.8, H কত হবে? সে টোটাল কত হাইটে উঠলো? এক একটা সিঁড়ি যদি 25 সেন্টিমিটার করে হয়, তাহলে তোমার 20টা সিঁড়ির টোটাল হাইট হচ্ছে 20 × 25 সেন্টিমিটার। এটাকে আবার আমরা মিটারে নিব। সো এত জুল ডিভাইডেড বাই টি হচ্ছে 10 সেকেন্ড, সো এত ওয়াট। এটা ক্যালকুলেট করলে 365.54 ওয়াট আসবে। একটা থিওরিটিক্যাল জিনিস আমি একটু স্কিপ করে আসছিলাম, সেটা হচ্ছে যে পাওয়ারের আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। তোমরা কি হর্স পাওয়ারটা আগে ইউজ করছো 9-10-এ? তো জানাও তো এটা কি? 746 ওয়াট। হ্যাঁ হ্যাঁ, 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। সো আমরা হর্স পাওয়ারেও অনেক ম্যাথ দেখব, যে হর্স পাওয়ার ইউনিটে বের করতে বলছে। আচ্ছা, a load of 270 kg is raised with the help of a crane at velocity 0.1 meter per second. What is the power of the crane? একটা লোড আছে যেটার ম্যাস হচ্ছে 270 কেজি, একটা ক্রেন এটাকে 0.1 মিটার পার সেকেন্ডে তুলতেছে, এত ভেলোসিটিতে তুলতেছে। সো ওই ক্রেনটার পাওয়ার কত? ক্রেনটার পাওয়ার হচ্ছে P ইজ ইকুয়াল টু FV। ওকে, এখানে V হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, বাট F কত কেউ বলতে পারবা? F কত হবে এখানে? m into g। M into G, মানে ওর ওয়েটের সমান। M হচ্ছে 270, G হচ্ছে 9.8, V হচ্ছে 0.1, এত ওয়াট। এটা ক্যালকুলেট করলে আসবে 264.6 ওয়াট। আচ্ছা, a cable of a lift can raise the lift with 0.75 meters per second uniform speed. If the cable applies 23 kilowatt power, calculate the tension of the cable. একটা এরকম একটা লিফট আছে, এখানে একটা ইনফরমেশন একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে এই লিফটটার ম্যাস দেওয়া নেই। ওকে, যদি দেওয়া থাকতো তাহলে একটু অন্যভাবে করতাম, আমি সেটাও দেখাই দিব। বাট এইখানে অ্যাকচুয়ালি অত কিছু চিন্তা না করে সিম্পলি চিন্তা করা হয়েছে যে এরকম। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ম্যাথটা না দেওয়ার রিজন হচ্ছে আমাদের এখানে ওরা চাচ্ছে যে ডিরেক্টলি টেনশন অফ দ্য কেবল কত এটা বের করতে। এটা সিম্পলি চিন্তা করো যে একটা লিফটের উপর টি ভ্যালুর একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর তার ভেলোসিটি হচ্ছে ভি। টি হচ্ছে অ্যাকচুয়ালি কি একটা ফোর্স, টেনশনটাই তো একটা ফোর্স। সো পি ইজ ইকুয়াল টু কত হবে? এফ ভি বা টিভি। সো এখান থেকে টি ইজ ইকুয়াল টু পি ওভার ভি। পি হচ্ছে 23 কিলোওয়াট,
ডিভাইডেড বাই ভি হচ্ছে এত 0.75। আমি আগের বার যে কথাটা বলছিলাম ওইটা ইগনোর করো, ওইটা অ্যাকচুয়ালি এখানে ম্যাচ দেওয়া থাকা লাগবে না, কারণ আমাদেরকে টেনশন অফ দ্য কেবল বের করতে বলছে। ওকে, এটা ঠিকই আছে। P is equal to FV is equal to TB, so T is equal to P by V, and then এটা ক্যালকুলেট করো, তাহলে তুমি পাবা 30.67 into 10 to the power 3 নিউটন। ম্যাস লাগতো তখন যখন এখানে জানতে চাইতো যে এটা অ্যাক্সেলারেশন কত, তখন তোমার এই নিচের ওয়েটটা জানা লাগতো যে T minus mg is equal to হচ্ছে তখন ma। ওকে, A ladder of length 5 meter is attached with the roof of a building, making an angle 30 degree with the horizontal line. এ হচ্ছে একটা বিল্ডিং আর একটা ল্যাডার এটার সাথে লাগানো আছে, রুফের সাথে লাগানো আছে, যেটা কিনা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর এই লেন্থটা হচ্ছে 5 মিটার। And একটা মানুষ and a man of mass 60 kg can ascend on the roof with 20 kg mass in 10 সেকেন্ড। ওকে, একটা মানুষ তার ম্যাস হচ্ছে 60 কেজি, সে তার সাথে একটা 20 কেজির অবজেক্টকে নিয়ে 10 সেকেন্ডে এখান থেকে এখানে উঠে আসতে পারে, উইদিন 10 সেকেন্ডস। সো তার হর্স পাওয়ার কত? সো P is equal to W by T। তার ওয়ার্কটা কত? mgh, তাই না? যেহেতু সে উপরের দিকে উঠতেছে, mgh ডিভাইডেড বাই T। m কত হবে বলো তো? m এর ভ্যালু কত? 80 কেজি। 20 প্লাস 60, g হচ্ছে 9.8। আর h কিভাবে বের করবা? h কোনটা এখানে? ভাই যে ট্রিগোনোমেট্রি দিয়ে বের করতে হবে। এইটা 5 sin 30। ওকে, এটা হচ্ছে 5 sin 30 বা 2.5 ডিভাইডেড বাই t হচ্ছে 10। আর হর্স পাওয়ার ইউনিটে বের করার জন্য তোমার এটাকে আবার 746 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে তুমি ডিরেক্টলি হর্স পাওয়ার পাবা। সেটা হচ্ছে 0.26 হর্স পাওয়ার। সেটা ম্যাটার করে না সে কিরকম রাস্তায় গেল, এটা ম্যাটার করে যে সে কত হাইটে উঠতেছে। A pump of 6 kilowatt is used to lift water at a height of 10 meters from the well. If the efficiency of the pump is 88.2%, then how many liters of water can be lifted per minute? So একটা এরকম একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওকে। সো এই একটা ওয়েল আছে আর কি, ওয়াটার ওয়েল। সো এটা হচ্ছে এই ওয়েল থেকে ওয়াটার 10 মিটার হাইটে উঠানো হচ্ছে। ধরো এরকম একটা ওয়াটারের ওয়েল, সেটা থেকে 10 মিটার উপরে ওয়াটার উঠানো হচ্ছে, 10 মিটার উপরে। এখানে ব্যাপারটাকে অনেক সিম্পলি চিন্তা করতে হবে। এখানে ওই যে আমরা যেভাবে করতাম ট্যাঙ্ক খালি করার ম্যাথ, ওইভাবে চিন্তা করার দরকার নেই অ্যাকচুয়ালি। আমাদেরকে বলছে যে 10 মিটার উপরে আমি পানি উঠাবো, আর পাম্পের এফিসিয়েন্সি হচ্ছে 88.2%। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি 6 কিলোওয়াটের একটা পাম্প ইউজ করি, এটা দিয়ে বোঝাচ্ছে যে এই পাম্পটার ইনপুট পাওয়ার হচ্ছে 6 কিলোওয়াট, মানে একে 6 কিলোওয়াট পাওয়ার দিতে হয়, আর তার এফিসিয়েন্সি হচ্ছে এত। তাহলে বলছে হাউ মেনি লিটার্স ক্যান বি লিফটেড পার মিনিট। উই নো, আমরা যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে পি আউট, মানে আমরা এই যে যেটা নিজের চোখে দেখি যে এই কাজটা এই ইঞ্জিনটা করতেছে, সেই পাওয়ারটা হচ্ছে আউটপুট পাওয়ার। ওকে, আর ইনপুট পাওয়ারটা হচ্ছে পাম্পের গায়ে লেখা থাকে। ওকে, যে ও এতটুকু এনার্জি বাইরে থেকে ইলেকট্রিক এনার্জি এত
ওয়াটের এনার্জি ও নিবে, এত ওয়াটের এত পাওয়ারের ইলেকট্রিক এনার্জি সে কনজিউম করে। সো পি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে mgh ডিভাইডেড বাই টি, আর we know efficiency eta is equal to হচ্ছে p out by p in. Okay, so p out is equal to কত, p in into eta. So এখানে p out এর জায়গায় p in into eta লেখো, আর এটা হচ্ছে mgh by t. p in কত 6 কিলোওয়াট, that is 6 into 10 to the power 3 watt. eta কত 88.2%. আমাদেরকে বের করতে বলছে পার মিনিটে কত কেজি ওয়াটার। সো আমাদের টাইম হচ্ছে 60 সেকেন্ড, যেহেতু 1 মিনিট বলছে, ওই সেকেন্ডে ম্যাস কত সেটা বের করব। জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 10। ওকে, সো এখান থেকে আসবে 6 into 10 to the power 3 into 88.2% ইকুয়ালস, পার্সেন্ট সাইনটা সহই ক্যালকুলেট করবা ক্যালকুলেটরে করার সময়, ইকুয়ালস এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম এর ভ্যালু আসে হচ্ছে, ও আচ্ছা একটা জিনিস তো ভুল বলছি, আমরা যদি ওই যে তোমার ওয়াটার ট্যাঙ্ক খালি করার সময় যেটা বলছিলাম যে যতখানি উঠাই, মানে আমরা যখন একটা পানিকে উঠাই তখন শুধু তার সেন্টার অফ ম্যাস নিয়ে ক্যালকুলেট করতে হয়। তো আমার এখানে সেন্টার অফ ম্যাসটা কতটুকু উপরে উঠবে, 5 মিটার, তাই না? পুরো পানিটার জন্য চিন্তা করার চেয়ে জাস্ট তার সেন্টার অফ ম্যাসের জন্য ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা, এটা অ্যাকচুয়ালি mgh বাই 2 হবে, সরি এটা mgh বাই 2, এটা আমি একটু মিস করে গেছিলাম, আমার মনে ছিল না। তো এখানে mgh বাই 2 দেখো, এটা আসে হচ্ছে p out into eta gh by 2 divided by 60, এটা আসে হচ্ছে 6480 লিটার, 6480 কেজি, 6480 হবে। বুঝতে পারছি? কারো কোশ্চেন আছে এখানে? এনিওয়ান? নাই ভাইয়া। ওকে, আচ্ছা এবার এটা দেখো, এখন এইখানে একটা ইয়া আছে, মানে আমাদের টেক্সট বুকের যে ম্যাথগুলা বা ইউজুয়ালি যত ম্যাথ আসে এইচএসসি লেভেল বলো বা অ্যাডমিশন লেভেলে বলো, সব ক্ষেত্রে একটা কনভেনশন হচ্ছে যদি তোমার ট্যাঙ্কের রেডিয়াস বা ডায়ামিটার আমি না বলে দিই, তাহলে তোমার ওই সেন্টার অফ ম্যাস নিয়ে ক্যালকুলেট করার দরকার নেই। এটা খুব উইয়ার্ড একটা রুল, বাট ওরা এটা সেট করে নিছে যে যদি ডায়ামিটার বা ইয়া না বলা থাকে, তুমি চিন্তা করবে এটা হচ্ছে এটা, তখন ওই সেন্টার অফ ম্যাস দিয়ে আর চিন্তা করার দরকার নেই। আর যদি ডায়ামিটার বা রেডিয়াস দেওয়া থাকে, এরকম যদি এটা দেওয়া থাকে, তখন তুমি শুধুমাত্র সেন্টার অফ ম্যাস নিয়ে ক্যালকুলেট করবে। এটা একটা উইয়ার্ড একটা রুল, এটা আমাদের বইগুলোতে এইভাবেই করে। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, একটু রিপিট করবেন ভাই, বুঝি নাই জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার কোশ্চেনে যদি এই যেই ট্যাঙ্কটা তুমি খালি করতেছো বা পানি তুলতেছো সেটার যদি রেডিয়াস বা ডায়ামিটার দেওয়া থাকে, তখন ওই যে আমরা প্রথমে যেভাবে করছিলাম না যে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত, ওইভাবে করা উচিত। আর মানে বইয়ের অ্যান্সার গুলো এইভাবে দেওয়া। আর যেসব কোশ্চেনে এই যে রেডিয়াস বা ডায়ামিটার মেনশন করা থাকে না, ওইখানে ওরা জাস্ট mgh দিয়ে করে, মানে ওরা তখন ফুল ডেপথটা ইউজ করেই করে, তখন সেন্টার অফ ম্যাস নিয়ে ক্যালকুলেট করে না। তাইলে তো ভাই বই অনুযায়ী তো আমাদের এই প্রসেসটা ভুল হয়েছে না? এখন এটা ওই যে বললাম, এটা নিয়ে অ্যাকচুয়ালি একটু ডিবেট আছে, এক এক স্যার এক এক ধরনের প্রেফার করে। এখন আমার মতে সবসময় সেন্টার অফ ম্যাস দিয়ে করা উচিত, কারণ রেডিয়াস দেওয়া থাকুক না থাকুক এটার উপর আমার ওইটা কিভাবে ডিপেন্ড করে। বুঝতে পারছো? সো এটা অ্যাকচুয়ালি আমি একটু দেখাই, পরের কোশ্চেনটা দেখাই আরো ক্লিয়ার হবে। দেখো এখানে বলছে এ মোটর ক্যান ড্র 5.5 into 10 to the power 5 kg ওয়াটার পার মিনিট টু এ হাইট অফ 100 মিটার। একটা মোটর দিয়ে তুমি এরকম পানি তুলতেছো,
কত হাইটে? 100 মিটার হাইটে। এই হচ্ছে একটা মোটর বা পাম্প। তুমি 100 মিটার নিচ থেকে পানি উঠে এখানে আনতেছো। এখন আমাদেরকে বলছে if the efficiency of the motor is 70% then calculate the power of the motor। এখানে কোন পাওয়ারটা বের করতে বলছে তোমার কি মনে হয়? বলো তো এটা কোন পাওয়ার বের করতে বলছে? ভাইয়া আউটপুট। আউটপুট পাওয়ার বের করতে বললে কি তোমাকে এফিসিয়েন্সি দিত? তুমি তো এমনিতেই বের করতে পারো, তোমার টাইম দেওয়া, এম দেওয়া, এইচ দেওয়া, তাহলে তোমার আউটপুট পাওয়ার কিভাবে হয়? এটা তো mgh/t দিয়ে এমনিই বের করা যায়। এটা কি তোমাকে শুধু শুধু দিছে? না, এখানে হচ্ছে এটা ইনপুট পাওয়ারটা চাইছে। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এখানে ইনপুট পাওয়ার বের করা। এই কোশ্চেনগুলো দেখানোর রিজন এইটাই, বইয়ের জিনিসপত্র অনেক অ্যাম্বিগুয়াস অবস্থায় থাকে, কোশ্চেন ক্লিয়ারলি থাকে না, এর জন্য আমি দেখাই দিচ্ছি। ওকে, সো এখানে পাওয়ার, তোমার ইনপুট পাওয়ার আমরা জানি যে পি আউট বাই পি ইন এটা ইজ ইকুয়াল টু ইটা, অ্যান্ড উই অলসো নো যে পি আউট হচ্ছে mgh/t। এখানে আবার কেন h/2 দিলাম না আমি একটু পরে বলতেছি। পি ইন এটা হচ্ছে ইটা, এম হচ্ছে 5.5 ইন্টু 10⁵, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 100, টি হচ্ছে পার মিনিট যেহেতু 60 সেকেন্ডস, ডিভাইডেড বাই পি ইন ইজ ইকুয়াল টু ইটা হচ্ছে 70%, আর 70% মানে হচ্ছে 0.7। তুমি যদি এটা ক্যালকুলেট করো, পি ইন ইজ ইকুয়াল টু আসবে 1.28 ইন্টু 10⁷। আমরা একটু ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ, 1.28 ইন্টু 10⁷ ওয়াট। আগের কোশ্চেনটা একটু ব্যাক করে ওইটাকে একটু মডিফাই করি, যেহেতু আমরা বইয়ের কনভেনশনটাই ফলো করব, সো আমাদের অ্যাকচুয়ালি এখানে 2 দেওয়াটা উচিত না। এখন এটা তোমার একটু মেনে নিতে হবে যে সব সময় রেডিয়াস বা ডায়ামিটার না দেওয়া থাকলে আমরা নর্মালি W = mgh, এখানে সেন্টার অফ মাস নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা বই যারা লিখছে তাদের কনভেনশন, এটা কোনো ইন্টারন্যাশনাল কনভেনশন না। ওকে, অ্যাকচুয়ালি হাফ দিয়ে করা উচিত। এটা এডিট করে নাও। হচ্ছে তোমার তাহলে এম কত আসবে এখান থেকে? 6 ইন্টু 10⁵ ইন্টু 9.8 ইন্টু 88.2% ইকুয়ালস এম। না অর্ধেক হয়ে যাবে না এম? হ্যাঁ, করে দেখি। 3240। হ্যাঁ, এটা অ্যান্সার হবে। একটু এটা মনে রাখো, রেডিয়াস আর ডায়ামিটার যদি দেওয়া থাকে, যদি মেনশন থাকে, তাহলে তুমি সেন্টার অফ মাস দিয়ে করবা, আর যদি মেনশন না থাকে তাহলে জাস্ট সিম্পলি mgh। অ্যাকচুয়ালি সবসময় সেন্টার অফ মাস দিয়ে করা উচিত। এরপর এটা দেখো, 100 kg water is drawn from a well of depth 100 meter per minute by using an engine. If 42% power of the engine is lost, then calculate the horsepower of the engine. এটা কি আউটপুট পাওয়ার নাকি ইনপুট পাওয়ার বলো তো? ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার, গুড। কারণ আউটপুট পাওয়ার বের করতে বলবে কোন দুঃখে? এখানে তো এম দেওয়া, এইচ দেওয়া, তারপর জি তো তুমি জানোই, আবার টাইমও দেওয়া। আউটপুট পাওয়ার তো বের করতে জীবনও বলবে না, তোমাকে এফিসিয়েন্সি দিয়ে ইনপুট পাওয়ার। ইনপুটটা চাইছে। হ্যাঁ, সো এখানে ইটা ইজ ইকুয়াল টু পি আউট ওভার পি ইন। সো পি ইন ইকুয়ালস পি আউট ওভার ইটা। পি আউট ইজ ইকুয়াল টু mgh/t ডিভাইডেড বাই ইটা। এম কত? 1000 কেজি, জি হচ্ছে 9.8,
এইচ হচ্ছে 100 মিটার ডিভাইডেড বাই টাইম হচ্ছে 60 সেকেন্ডস। ইটা কত? 42% পাওয়ার যদি ওয়েস্ট হয় তাহলে এটার এফিসিয়েন্সি কত? 58 8%, মানে 100 মাইনাস 42%। তো এটাকে ক্যালকুলেট করি। 100,000 into 9.8 into 100 divided by 60 divided by 58%, which is 28160.92 ওয়াট। and এটাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে হলে ফার্দার এটাকে একটা 746 দিয়ে ডিভাইড করবা। এটা আসে 37.75 হর্স পাওয়ার। এখন এই ম্যাথটাই আমি যদি তোমাকে বলে দিতাম যে এখানে এই ট্যাঙ্কটার রেডিয়াস হচ্ছে এত, আবার তখন আমি ধরো তোমাকে এই ম্যাথটাও বলতাম না, তখন তোমার ওই যে ভলিউম দিয়ে বের করা লাগতো, তখন তোমার ওই সেন্টার অফ ম্যাথ দিয়ে করা লাগতো। ওকে, এরকম ম্যাথও আছে সামনে। হ্যাঁ মাহির বলো। ভাই আমাদের এই চ্যাপ্টারে কি সব থিওরি হয়ে গেছে? হ্যাঁ, এই চ্যাপ্টার থিওরি সব শেষ। আচ্ছা, এবার দেখো একটা থিওরি বাকি, সেটা হচ্ছে কলিশন, ইলাস্টিক কলিশন। ওইটা আমি ম্যাথ করানোর সময় পড়বো। এরপরে এখানে দেখো, এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্লেইমস দ্যাট আ কার ইঞ্জিন অফ ম্যাস 1200 kg মেড বাই দেম ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম পাওয়ার 90 কিলোওয়াট। What is the minimum time required for the car to attain 30 meter per second velocity from rest? So একটা কারের ম্যাস হচ্ছে 1200 কেজি। তার ম্যানুফ্যাকচারাররা ক্লেম করছে যে এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 90 কিলোওয়াট। দেন মিনিমাম টাইম কত টু অ্যাটেইন ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড ফ্রম রেস্ট? মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড আর ফাইনাল 30 মিটার পার সেকেন্ড। সো কত টাইম লাগবে? অবভিয়াসলি যখন ম্যাক্সিমাম পাওয়ার অ্যাপ্লাই করবে তখন টাইমটা মিনিমামই লাগবে। সো এটা খুবই সহজ। দেখো, উই নো P equals W over T. So W equals PT. We also know work done is equal to change in kinetic energy. Change in kinetic energy is half mv square minus half m u square equals PT. So T is equal to half mv square minus half mu square divided by T. হাফ m হচ্ছে 1200, v স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার, আর u যেহেতু 0 সো এটাকে আর লিখলাম না, আর p হচ্ছে 90 কিলোওয়াট। ক্যালকুলেট করলে 6 সেকেন্ড আসবে। আচ্ছা, এরপর 23 নাম্বার দেখো। A block that is attached with a spring of spring constant 2200 Newton per meter can slide over a horizontal plane. একটা হরাইজন্টাল প্লেনের উপর একটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 2200 নিউটন পার মিটার। এটার সাথে একটা ব্লক অ্যাটাচ করছি। এখন বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অন দ্য ব্লক বাই দ্য ফোর্স অফ দ্য স্প্রিং। এখানে একদম এক্সপ্লিসিটলি বলে দেওয়া স্প্রিং ফোর্সের ওয়ার্ক। ক্যালকুলেট দ্য ওয়ার্ক অন দ্য ব্লক বাই দ্য ফোর্স অফ দ্য স্প্রিং when the block goes from mean position to এত। মিন পজিশন মানে ওই যে জিরো পজিশনটা, মানে এই যে এই পজিশনটা, এইখান থেকে যদি 0.15 মিটার পর্যন্ত যায়, মানে এই স্প্রিংটা লম্বা হয়ে যদি এই পর্যন্ত আসে, তখন স্প্রিং ফোর্স কতটুকু ওয়ার্ক করলো। সো ফার্স্ট কেসের জন্য
স্প্রিং ফোর্সের ওয়ার্ক হচ্ছে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। হাফ কে হচ্ছে 2200, এক্স আই হচ্ছে 0, এক্স এফ হচ্ছে 0.15, এত স্কোয়ার, এত জুল, which is negative 24.75 জুল। আর সেকেন্ড কোশ্চেনে বলছে যে from xi is equal to 0.15 to xf equals 0, মানে এরপর যদি এই ব্লকটা আবার তার আগের পজিশনে আসে, এদিকে আসে, মানে এবার এইটা হচ্ছে xi আর এটা হচ্ছে xf, মানে ফাইনাল পজিশন, তখন ওয়ার্ক কত? সো জাস্ট উল্টাটা হবে, যে এটা হচ্ছে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, হাফ এই কেসে কে হচ্ছে 2200, এক্স আই হচ্ছে দিস টাইম 0.15 আর এক্স এফ হচ্ছে দিস টাইম 0, 24.75 জুল, তবে প্লাস 24.75 জুল। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এরপর দেখো, a tennis ball of mass m is sliding down from the roof of a building of height 20 meter to the ground. The velocity of the ball at the instant of touching the ground is 22 meters per second. What is the sliding velocity of the ball at the time of leaving the roof? এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। ওকে, সো এই ম্যাথটা এরকম যে ধরো এই হচ্ছে একটা রুফ, একটা টেনিস বল এখান থেকে একটা ভেলোসিটিতে গড়ায় পড়লো, এন্ড বলছে যে এটা যখন পড়ছে গ্রাউন্ড টাচ করার মোমেন্টে এটার ভেলোসিটি ছিল 22 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে পড়ে যাওয়ার মোমেন্টে ভেলোসিটিটা কত ছিল, এখানে বলা আছে এটা হচ্ছে 20 মিটার। ওকে, আচ্ছা, এখন এইটা আমি কিভাবে করতে পারি? দেখো, এইটা তুমি যদি ওয়ার্ক এনার্জি দিয়ে চিন্তা না করো, তোমার কিন্তু এটা অনেক কমপ্লিকেটেড ওয়েতে করতে হবে। কিভাবে? ওই যে প্রজেক্টাইলের আইডিয়া দিয়ে, যে এইখানে ভেলোসিটি এত, থিটা নট হচ্ছে 0, তাহলে এই হাইট নামার পর এইখানে ভেলোসিটি এত হইছে, আর মানে এটার হরাইজন্টাল এত আর ভার্টিক্যাল এত, ওইটা ইউজ করে অনেক ঝামেলা করে করতে হতো, রাইট? বাট এখানে আমি চাইলে এটা খুব সহজে করে ফেলতে পারি, জাস্ট কনজারভেশন অফ এনার্জি ইউজ করে। একদম উপরে ওর কি কি এনার্জি আছে বলো তো? only potential energy. না, কাইনেটিক এনার্জিও তো আছে। ও একটা ভেলোসিটিতে স্লাইড করতেছে না, আচ্ছা, করে পড়ছে। সো একদম উপরে ওর ধরো ভি ভেলোসিটিতে ওই জায়গা থেকে পড়ছে, তাহলে একদম উপরে ওর কাইনেটিক এনার্জি আছে প্লাস ওর পটেনশিয়াল এনার্জি আছে। এই টোটাল এনার্জিটাই এই গ্রাউন্ড হিট করার সময় কিসে কনভার্ট হইতেছে, বা এইখানে এই টোটাল এনার্জিটা কত? জাস্ট একটা কাইনেটিক এনার্জি, তাই না? এখানে কি পটেনশিয়াল আছে? নাই, এখানে হচ্ছে জাস্ট হাফ m 22 স্কোয়ার। দেখো, আমরা কিন্তু ওই প্রজেক্টাইলের কমপ্লিকেটেড ক্যালকুলেশনে যেতে হয়নি। ওকে, জাস্ট তোমার জানতে হয়েছে ওইখানে ওর এনার্জি কত আর নিচে ওর এনার্জি কত। ওকে, নিচে হচ্ছে ওর কাইনেটিক এনার্জি এত আর নিচে পটেনশিয়াল হচ্ছে এত। সো এখান থেকে দেন হাফ, বোথ সাইড থেকে m কেটে দাও, v স্কোয়ার প্লাস gh to half 22 square. So v is equal to 9.59 meter per second. ওয়ার্ক এনার্জি অ্যাকচুয়ালি আমাদের অনেক কমপ্লেক্স মোশনের ক্যালকুলেশন কি ইজি করে ফেলে। ওকে, এটা ওই যে যেমন বুলেট কয়টা প্ল্যাঙ্ককে ক্রস করতে পারবে,
এগুলো কিন্তু আগে আমরা তোমার ইয়া দিয়ে করতাম, মোশন দিয়ে করতাম, বাট এখন এটা ওয়ার্ক এনার্জি দিয়ে খুব ইজিলি করা যায়। হ্যাঁ সাফন বলো। আচ্ছা ভাই, এখানে এই কনজারভেশন লটা কি সব ম্যাথেই ইউজ করা আছে? হ্যাঁ হ্যাঁ, সব ম্যাথে ইউজ করা যায় যদি সে একটা কনজারভেশন ফোর্স ফিল্ডে থাকে। যেমন এখানে ও একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আছে, যে এটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। ও আচ্ছা, জি ভাই ঠিক আছে। হ্যাঁ মাহির বলো। ভাই নন কনজারভেটিভটা মানে উপরে নিচে দুই দিকেই থাকবে। নন কনজারভেটিভ ফোর্স অ্যাকচুয়ালি এরকম কন্ডিশন না, এটা হচ্ছে এরকম যে একটা ফোর্স ফিল্ডের ইকুয়েশন যদি আমি কার্ল করে জিরো পাই, তখন এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়। এটা একটু অ্যাডভান্সড টপিক, এটা তোমাদের কলেজ লেভেলে নাই। একটা ফোর্স কনজারভেটিভ হওয়ার পিছনে মানে দুইটা কন্ডিশন আছে। এটা অর যে এরকম যে একটা ফোর্স যদি, যখন একটা ফোর্স ফিল্ড যদি একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হয়, তখন সেটাকে আমরা কনজারভেটিভ বলি। এখানে ওই যে নিচে বা উপরে ব্যাপারটা ওরকম না, এটা একটু অন্য ইয়ে আছে, অন্য মিনিং আছে। বাট আমরা যেই তিনটা কনজারভেটিভ ফোর্স নিয়ে মেইনলি কাজ করি, একটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, একটা হচ্ছে স্প্রিং, আরেকটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। এটা আমরা পড়বো তোমার সেকেন্ড পেপার চ্যাপ্টার 2-তে। এই যে এই ম্যাথটা দেখো, এবার এই যে ডায়ামিটার বলা আছে দেখতেছো। আচ্ছা কয়টা বাজে কেউ একজন বলো তো একটু। 3:45। আচ্ছা আমাকে ঠিক 3:55 সময় একটু বলবো, আমার আবার 4টায় একটা পরীক্ষা আছে। আচ্ছা তো এখানে বলছে দ্য ডেপথ অফ আ ওয়াটার ফিল্ড ওয়েল ইজ 10 মিটার। এরকম একটা ওয়েল আছে, যার ডেপথ হচ্ছে 10 মিটার, আর এটা ডায়ামিটার দিয়ে দিছে, ব্যাস বলে দিছে 4 মিটার। এ পাম্প ক্যান মেক দ্য ওয়েল এমটি উইদিন 20 মিনিটস। একটা পাম্প এই পুরা ওয়েলটাকে খালি করে ফেলতে পারে, মানে এখানে ধর একটা পাইপ দিয়ে একটা পাম্প এটা পুরোটাকে খালি করে ফেলতে পারে উইদিন 20 মিনিটস। ক্যালকুলেট দ্য হর্স পাওয়ার অফ দ্য পাম্প। P is equal to W by T. W is equal to this time, এই যে ডায়ামিটারটা যেহেতু দেওয়া, এর জন্য আমরা এখানে কি লিখব, h/2। ক্লিয়ার? আর দেখো ডায়ামিটার যখন দিছে ওরাও আর ম্যাস বলে দেয়নি, এখানে তোমার ম্যাসটা নিজের বের করতে হবে। তোমার এই সিলিন্ডারের, এইটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের পানির ট্যাঙ্ক, সো এটার ভলিউম হচ্ছে πr²h, আর হচ্ছে d/2, সো πd/2²h, আর ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1, সো ম্যাস হচ্ছে v রো, অর জাস্ট v, কারণ রো হচ্ছে 1। সো এখানে এটা বসাও, πd², d হচ্ছে 4, h হচ্ছে 10 ডিভাইডেড বাই 4 ইন্টু g ইন্টু h/2 ডিভাইডেড বাই t হচ্ছে 20 ইন্টু 60। আর যেহেতু হর্স পাওয়ার চাইছে, আমি 746 দিয়েও ডিভাইড করে দিলাম। এটা কত আসে ক্যালকুলেট করি। তো আসে হচ্ছে 6.87, ও আচ্ছা ওয়াটার ডেনসিটি 1 কেন, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, সরি হচ্ছে 1000। এখানে একটা 10⁻³ মাল্টিপ্লাই হবে আর কি। এটা আসে 6.87 হর্স পাওয়ার। সবাই বুঝছো এবার, যে ডায়ামিটার দেওয়া থাকলে আমরা ওই যে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করি, আদারওয়াইজ করব না। এটা বইয়ের রুল।
কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমি একটু ম্যাথটাকে তাহলে একটু চেঞ্জ করি। আমি যদি বলি এ পাম্প ক্যান মেক দ্য ওয়েল এমটি অ্যান্ড থ্রো দ্য ওয়াটার A pump can make the well empty and throw the water with 10 meter per second velocity within 20 minutes. Calculate the horsepower of the pump. মানে একটু আগে আমি বলছিলাম পাম্পটা শুধু পানিটা উঠায়, এবার আমি বলছি উঠানোর পর এটাকে আবার থ্রো করে, তাহলে আমার পাওয়ার কিভাবে বের করব? কেউ বলতে পারবা? ভাই রিপিট করা যাবে কোশ্চেনটা? কোশ্চেনটা হচ্ছে যে আমার এর আগের কোশ্চেনটা ছিল এরকম যে পাম্পটা এইখান থেকে পানি উঠায় খালি করে, মানে জাস্ট পানিগুলো উঠায়। এখন কোশ্চেন হচ্ছে যে আমার যদি আমি পানিটাকে উঠানোর পর আবার 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করি, তাহলে কত তখন পাম্পের পাওয়ার কত? এটা কিভাবে করা যায়? দেখো তখন কিন্তু পাম্পটার দুইটা ওয়ার্ক করতে হচ্ছে, একটা হচ্ছে এই যে পানিটাকে উঠানো, দেন পানিটাকে আবার একটা কাইনেটিক এনার্জি দেওয়া। সো জাস্ট একটু চেঞ্জ হবে এখানে, এখানে হালকা একটু চেঞ্জ আসবে। যে ফার্স্টে তোমার এম, এই এম হচ্ছে পাই ডি স্কোয়ার এইচ বাই 4 ইন্টু 10 কিউব, দেন জি, দেন এইচ বাই 2 প্লাস হাফ এই সেম এম, দেন ভি স্কোয়ার, ভি হচ্ছে এই যে 10 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 20 মিনিটস। এত ওয়াট। তো এবার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? মানে এখানে আমি এবার দিয়ে পানিটাকে উঠানোর পর এখান দিয়ে আবার 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করতেছি, তো তখন কি আমার পাওয়ারটা আরো বেশি লাগবে না? এটা হচ্ছে ক্যালকুলেশন। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, a body of mass 10 kg is allowed to fall from a height of 5 meter and it is fallen on a nail. The sharp edge of the nail just touches the ground. If the average resisting force of the soil is 49490 Newton, then how far the nail will penetrate the ground? কোশ্চেনটা এমন, একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডে আমি এরকম একটা নেইল রাখছি, মানে একটা পিন, পেরেক, আর এই নেইলটা থেকে আমি 5 মিটার উচ্চতায় 5 মিটার উচ্চতায় একটা 5 মিটার হাইটে একটা 10 কেজির অবজেক্টকে রেখে দিছি, মানে 10 কেজি অবজেক্টকে এখান থেকে পড়তে দিছি, এটা পড়ে গেছে, পরে এই নেইলটার উপরে পড়ছে। তো কি হবে? ডেফিনেটলি নেইলটা একটু কি মাটির ভিতরে ঢুকে যাবে। সো আমাদেরকে বলছে যে গ্রাউন্ডের এই যে সয়েলের যে রেজিস্টিং ফোর্স, সেটা যদি 49490 হয়, তাহলে এটা কতটুক ভিতরে ঢুকছে? কোশ্চেনটা কি বোঝা গেছে? ওকে, সো আমরা জি এটা ভাই। দেখো, সো আমাদের এখানে হচ্ছে তোমার চিন্তা করতে হবে যে এনার্জি কনজারভেশন দিয়ে, ওইটা হচ্ছে বেস্ট অপশন, যে আমার টোটাল এনার্জি, আর হচ্ছে এখানে আমাদের আরো দেখতে হবে যে ওয়ার্ক এনার্জি থিওরেমটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো আমরা ফার্স্টে এইখান থেকে এইখানে, মানে এই অবজেক্টটা কত ভেলোসিটিতে আমার নেইলটাকে হিট করতেছে বা পেরেকটার উপর পড়তেছে কত ভেলোসিটিতে, সেটা আগে বের করি। সো একদম উপরে আমার এনার্জি হচ্ছে এম জি এইচ, mgh প্লাস আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে তোমার
আচ্ছা দাঁড়াও, এখানে কোশ্চেনটা কি বলা আছে একটু দেখে নিই। বলছে ফল ফ্রম আ হাইট অফ 5 মিটার and it is fallen on a nail. আচ্ছা এখানে আমরা ধরো এইটার এই পেরেকটার লেন্থ ধরে নিলাম যে এটা হচ্ছে এল। এটা আমরা লেন্থটা জানি না, বাট আমি ধরে নিলাম এটা হচ্ছে এল। এটা না ধরলেও হয়। সো 10 ইন্টু 9.8 ইন্টু 5 প্লাস এল, গ্রাউন্ড থেকে এত উপরে আছে অবজেক্টটা, সো এটা হচ্ছে ওর পটেনশিয়াল এনার্জি এখানে। আর এটা না ধরলেও কেন হয় একটু পরেই বুঝতে পারবা। এত প্লাস উপরে হচ্ছে ওর কাইনেটিক এনার্জি 0, আর এই নেইলটাকে হিট করার টাইমে ওর একটা পটেনশিয়াল এনার্জি আছে, সেটা হচ্ছে এই যে এই হাইটে থাকার জন্য, এটা হচ্ছে এই যে 10 ইন্টু 9.8 ইন্টু এল, প্লাস এইখানে ওর একটা কাইনেটিক এনার্জি আছে যে এই ভেলোসিটিতে ও এখানে হিট করতেছে, এটা হচ্ছে হাফ mv স্কয়ার। দেখো এই যে 10 ইন্টু 9.8 ইন্টু এল আর এই পাশে এই যে 10 ইন্টু 9.8 ইন্টু এল আসলে কাটা যায়, এর জন্য এটা বললাম না লিখলেও হবে। ওকে, মানে সিম্পলি তুমি যেটা করবা, যেখানে তোমার ক্যালকুলেশনটা করবা তুমি ওইটাকেই গ্রাউন্ড ধরে নিতে পারো। সো গ্রাউন্ড থেকে এটা 5 মিটার উচ্চতায় ছিল, পটেনশিয়াল এনার্জি 10 ইন্টু 9.8 ইন্টু 5, আর নিচে আসার পর ওইটাই কি হাফ mv স্কয়ারে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এখান থেকে ভি বের করো, অথবা সিম্পলি ভি আরো অনেকভাবে বের করা যায়। ভি ইজ ইকুয়াল টু √2gh এমনি বের করা যায় মোশন দিয়ে। তো এখান থেকে ভি বের করলে এটাই আসে। ওকে, এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে এই যে এই এরপরের সিনারিওটা এরকম যে এই একটা নেইল এটার গায়ের উপর এভাবে একটা তোমার ভি ভেলোসিটিতে একটা ব্লক পড়লো, এন্ড দেন দেখা গেল এই ব্লকটা একটু মাটির ভিতরে ঢুকে গেছে। ওকে, সো কতটুক ঢুকে গেছে সেটা বের করতে হবে। হ্যাঁ মাহির বলো। ভাইয়া উপরে ম্যাথে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh দিয়ে করলে হতো না? হ্যাঁ ওইটাই তো, এই যে এখানে বললাম u0 সো √2gh, বাট আমি এনার্জি দিয়ে করে দেখাইলাম আর কি। সেমই তো তাই না, দুটো তো একই। আচ্ছা এবার এখানে কতটুকু এটা ভিতরে ঢুকে গেছে সেটা আমি বের করতে চাই। তো সেটা কিভাবে করা যায়, আমরা এখানে ধরে নিছি যে এটা হচ্ছে এক্স অ্যামাউন্ট ভিতরে ঢুকছে। ওকে, তার মানে এই ব্লকটাও নিচের দিকে কি এক্স অ্যামাউন্ট নিচে নেমে আসছে, রাইট? আর আমি অ্যাজিউম করলাম এই লেন্থটা হচ্ছে ওই যে আগের মতো এল, এটাও এখনো এল। সো এই পজিশনে ওর টোটাল এনার্জি কত এই গ্রাউন্ডের রেসপেক্টে? ওর এখানে একটা পটেনশিয়াল এনার্জি আছে mgl, এখানে ওর একটা কাইনেটিক এনার্জি আছে হাফ mv স্কয়ার, রাইট? আচ্ছা একটু দাঁড়াও তো, আমার একটা কল আসছে, একটু wait। আচ্ছা এখানে আমি আর একটু সহজ করে বলি। আচ্ছা সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের ব্লকটার কিন্তু এই মোমেন্টে একটা ভেলোসিটি ছিল, বাট পেরেকটা মাটির ভিতরে একটা সার্টেন অ্যামাউন্ট ঢোকার পর, এই নেইলটা ঢোকার পর এই ব্লকটার ভেলোসিটি এখন 0 হয়ে গেছে, মানে এটা থেমে গেছে আর কি। সো এই যে কাইনেটিক এনার্জির চেঞ্জটা হইলো, এটার জন্য ওয়ার্ক করছে কে বলতো? এই কাইনেটিক এনার্জির চেঞ্জটা কোন ফোর্সের জন্য হয়েছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য না, এখানে দেখো দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই যে উপরের দিকে গ্রাউন্ডের তোমার রেজিস্টিভ ফোর্স, আর নিচের দিকে এমজি, তাই না? গ্র্যাভিটি যদি কাজ করতো তাহলে তো এটার ভেলোসিটি আরো আরো বাড়তো না, এখানে এটা থেমে গেল কেন? কারণ এই যে নেইলটার উপর গ্রাউন্ড একটা রেজিস্টিভ ফোর্স দিচ্ছে, ক্লিয়ার?
সো এখানে আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে 0 মাইনাস হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার W হচ্ছে এখানে দুইটা ফোর্স অ্যাক্টিং, একটা হচ্ছে F উপরের দিকে F আর তোমার নিচের দিকে কাজ করতেছে হচ্ছে mg, এন্ড এই ফোর্স মানে F মাইনাস mg হচ্ছে একটা উপরের দিকে ফোর্স, রাইট? আর ডিসপ্লেসমেন্টটা হয়েছে কোন দিকে? নিচের দিকে, x। সো এখানে মাইনাস x। ওকে, দেন এখান থেকে সলভ করবা। মাইনাস 1/2 m হচ্ছে 10, v হচ্ছে এই যে এটার স্কোয়ার, দ্যাট ইজ 10 ইন্টু 9.8 is equal to f 49490 minus mg into minus x। ক্যালকুলেট করলে এই অ্যান্সারটা আসবে। এখন কথা হচ্ছে এত কমপ্লিকেট করে করলাম, এটার কি সহজ ওয়ে আছে কিনা? সো এটা সহজ ওয়ে আছে যে আমরা যদি এই ওয়ার্ক এনার্জি থিওরেম আর কনজারভেশন অফ এনার্জি আরো ভালো মতো বুঝি, তাহলে এটা আরো একটু ক্লিয়ারলি আরো শর্টে করে ফেলা যায়। কিভাবে দেখো, আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি। দেখো এইটুকু কি সবাই বুঝছো? এখানে কোশ্চেন আছে কারো? যে ফার্স্টে আমি নেইলটাকে হিট করার ভেলোসিটি বের করলাম, দেন আমি বললাম এই মোমেন্টে ওর যে কাইনেটিক এনার্জি আর এই যে গ্রাউন্ডের ভিতরে ঢুকে যাওয়ার পর এটা যে থেমে গেল, তাহলে এই কাইনেটিক এনার্জি চেঞ্জটা হয়েছে কাদের জন্য? এই গ্রাউন্ডের রেজিস্টিং ফোর্স, বাট পুরাটা কাজ করতেছে না, এখানে আবার ওই যে এমজির জন্য নিচের দিকে একটু ফোর্স কাজ করতেছে। এফ মাইনাস এমজি মিলে এই ভি কে তোমার জিরোতে কনভার্ট করছে। সো 0 মাইনাস হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু f মাইনাস mg ইনটু, যেহেতু ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট উল্টা দিকে, এটা মাইনাস x। এখন এটাকে আরো সহজে করা যায়, তো সেটা দেখো কিভাবে করি। সহজ ওয়েটা হচ্ছে যে চিন্তা করো এরকম একটা উপরে 5 মিটার হাইটে একটা অবজেক্ট ছিল, এই হচ্ছে একটা নেইল। সো এটা পড়ার পর নেইলটা দেখতে এরকম হয়েছে, এটা কিছুটা ভিতরে ঢুকে গেছে। তার মানে অবজেক্টটা টোটাল কত হাইট নিচে নামলো বলো তো? এটা যদি এক্স হাইট এক্স অ্যামাউন্ট নিচে ঢুকে যায়, তাহলে অবজেক্টটা টোটাল কতটুক নিচে নামছে? 5 plus x। 5 প্লাস এক্স, মানে এই লেন্থটা হবে কত? 5 প্লাস এক্স। দেখো এটা বুঝছো কিনা? তোমার নেইলটা মাটির ভিতরে যতটুক ঢুকছে, নেইলটা নিচেও নামছে ততটুক, তাহলে ও আসলে কত? 5 প্লাস এক্স অ্যামাউন্ট নিচে নামতেছে। এটুক কি ক্লিয়ার? ওকে, সো এরপর তাহলে এখন আমরা তোমার জাস্ট ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করে এটা করে ফেলতে পারি। যে এইখানে তোমার একদম প্রথমে আমার এখান থেকে এটা যে 5 প্লাস এক্স অ্যামাউন্ট নিচে নেমে আসছে, তাহলে এই যে কাইনেটিক এনার্জিটা এখানে আবার জিরো হয়ে গেছে, এটার জন্য কাজ করছে কে? ফোর্স, মানে ওই রেজিস্টিভ ফোর্স মাইনাস অবজেক্টর ওয়েট। ওকে, সো আমার এখানে কাইনেটিক এনার্জি কত ছিল? মানে হিট করার টাইমে কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ mv স্কোয়ার, এই জায়গায় হাফ mv স্কোয়ার। আর এই কাইনেটিক এনার্জিটাকে আমার জিরোতে কনভার্ট করছে, বা এই কাইনেটিক এনার্জিটা পুরোটাই স্পেন্ড হয়ে গেছে কার এগেইনস্টে? এই এফ মাইনাস এমজি ইন্টু এক্স এর এগেইনস্টে। মানে মাইনাস এক্স না, ওইটা বলি নাই, মানে আমরা এখানে জাস্ট ভ্যালু দিয়ে চিন্তা করতেছি। মাইনাস দিলে এই পাশে আবার একটা মাইনাস আসবে, তো আর তুমি যদি একবারে ওয়ার্ক এনার্জি দিয়ে চিন্তা করো, বাট এখানে আমি ওই মানে কতটুক এনার্জি ছিল আর কতটুক খেয়ে ফেলা হচ্ছে সেইটা দিয়ে চিন্তা করলাম। যে এখানে আমার হাফ mv স্কোয়ার আর এখানে এটা হচ্ছে জিরো। সো যেহেতু পুরা হাফ mv স্কোয়ারটা ইউজ হয়ে গেছে, এটা স্পেন্ড হয়েছে কার এগেইনস্টে? এফ মাইনাস এমজি ইন্টু এক্স এর এগেইনস্টে। তোমার কাছে যদি আগেরটা সহজ লাগে ওইভাবে করতে পারো। ওকে, আর ভি হ্যালো
তুমি হ্যাঁ বলো। মনে করছিলাম ডিসকানেক্ট হয়ে গেছো। না না, এর পরের ম্যাথে যাই একটু wait। এই ম্যাথটা হচ্ছে ওই যে আমরা আগে করছিলাম 5 pieces of stone of cubic shape each of volume and mass are এত, মানে তোমার কাছে এরকম কিছু কিউব আছে, যে কিছু কিউব আছে যেগুলোর ভলিউম হচ্ছে 0.216 মিটার কিউব আর যাদের ম্যাস হচ্ছে 300 কেজি। ওকে, এখন আমাদেরকে বলছে এরকম যদি 5টা স্টোন আমরা একটা আর একটার উপরে বসাই তাহলে টোটাল ওয়ার্ক কত। সো প্রথম স্টোনটাকে বসানোর জন্য কোনো ওয়ার্ক করা লাগবে না, তারপরের স্টোনটার জন্য ওয়ার্ক করতে হবে কত, mgh, মানে ওর হাইট, এক একটার হাইট যদি h হয় হচ্ছে mgh। প্রথমটার জন্য 0, পরেরটার জন্য mgh, তারপরেরটার জন্য mg2h, আগেও দেখাইছিলাম, তারপরেরটার জন্য mg3h, তারপরেরটার জন্য mg5h 4h g4h। m হচ্ছে 300, g হচ্ছে 9.8, h কত, এক একটা কিউবের তোমার হাইট কত করে, Yeah, 0.216. এটা কি হাইট, এটারে কিউব রুট করা লাগবে এটাকে। রুট করতে হবে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে ওর ভলিউম। তাহলে আমরা জানি কিউবের ভলিউম হচ্ছে a কিউব, ওর সব সাইড সেম সেম, ওর ভলিউম হচ্ছে a কিউব। সো a কিউব ইজ ইকুয়াল টু 0.216, a ইজ ইকুয়াল টু কিউবিক রুট 216, এটাই হচ্ছে h আর কি। সো এটাকে ক্যালকুলেট করলে 17640 জুল আসবে। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এবার আমরা একটা ডিফারেন্ট ম্যাথ দেখব। এখানে বলছে দ্য ইফেক্টিভ লেংথ অফ আ সিম্পল পেন্ডুলাম, একটা পেন্ডুলাম হচ্ছে দেখতে এরকম, সরল দোলক এরকম, আর ইফেক্টিভ লেংথ মানে হচ্ছে ওর লেংথ কত, এই লেংথটা কত। ইফেক্টিভ লেংথ জিনিসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটার একটা ডেফিনেশন আছে যে একদম উপরের পয়েন্ট থেকে এই অবজেক্টটার সেন্টার অফ ম্যাস পর্যন্ত লেংথ কত। এটা আমরা পিরিয়ডিক মোশন যখন পড়বো তখন শিখবো, বাট ফর নাও এটাকে জাস্ট একটা নর্মাল লেংথ হিসেবে চিন্তা করবো, 1.5 মিটার। আর একটা সিম্পল পেন্ডুলামে এই যে অবজেক্টটা লাগানো থাকে, মানে একটা সুতা দিয়ে তুমি একটা ধরো অবজেক্টকে এখানে ঝুলাই দিলা, দেন ওইটাকে তুমি এরকম অসিলেট করাইলা। সো এই যে অবজেক্টটা এখানে লেগে থাকে সেই অবজেক্টটাকে বলা হয় বব, এটাকে বলা হয় বব। সো এই ববের ম্যাস হচ্ছে 0.5 কেজি। এখন আমাদেরকে বলছে ইফ দ্য বব ইজ পুলড 0.5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ভার্টিক্যাল লাইন, মানে এই ববটাকে আমি যদি এখান থেকে 0.5 মিটার ভার্টিক্যাল লাইন থেকে 0.5 মিটার ডিস্টেন্সে টানি এইভাবে, 0.5 বা হ্যাঁ 55 বাজে। 55 কি বেজে গেছে? আচ্ছা, এটা তাহলে পরের দিন করি। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত, আমার আবার এখন একটা সিটি আছে আর কি। ওকে, ঠিক আছে।